আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মাহফুজ আলম তিনি আর অন্য কোনো কিছুর মাস্টার মাইন্ড হন আর না হন, অন্তত অন্তর্বর্তী সরকারের বর্তমানে বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড তার নেতৃত্বে যারা রয়েছেন অথবা সেই সব কর্মকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আলম, এটুকু চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি। এ কারণেই তিনি যেখানে যে অবস্থানেই যে ধরনের বক্তব্য দেন না কেন সেটি নিয়ে খণ্ডনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, বিশ্লেষণের প্রয়োজন রয়েছে এবং আগামী দিনে যে রাজনৈতিক শক্তি গড়ে উঠতে যাচ্ছে ছাত্রদের নেতৃত্বে তারও মাস্টার মাইন্ড মাহফুজ আলম, একথাও আমরা জানি। বিহাইন্ড দ্য স্ক্রিন তিনি অনেক ধরনের কাজ করছেন। তিনি সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে যে নানান ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে সেইগুলোকে কেন্দ্র করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই পোস্টের কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম ৭১-এর মুক্তিযুদ্ধের প্রতি তার এক ধরনের শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের প্রতি তার এক ধরনের সম্মান, আবার সরকারের যারা স্টেক হোল্ডার বা তার বাইরে যারা রয়েছেন তাদের নিয়ে নানান ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন এবং ছাত্রদের যে ভুলগুলো রয়েছে সেগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন যথেষ্ট বিতর্কের সঙ্গে। আমরা একটু তার ফেসবুক স্ট্যাটাসের অংশবিশেষগুলো তুলে ধরি এবং দু একটু কথা বলার চেষ্টা করব। সবচেয়ে স্পর্শকাতর যে বক্তব্যটি তিনি প্রথমবারের মতো দিয়েছেন ৭১-এর মুক্তিযোদ্ধাদের নিয়ে, সেখানে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পরের ১০-১৫ বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস। যারা চায়নি বাংলাদেশ শক্ত ভিত্তির উপরে দাঁড়াক, তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়েছে। তাদের নিজেদের ভুল ছিল না তা নয়, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাগণের একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল তা ইতিহাস একদিন বলবে। আমি তার এই শব্দগুলোর সঙ্গে প্রত্যেকটি শব্দের সঙ্গে নিঃসন্দেহে একমত পোষণ করছি। যেমন খালেদ মোশাররফ মুক্তিযোদ্ধা ছিলেন, তার মাধ্যমে ৩রা নভেম্বর যে অভ্যুত্থান হলো, পাল্টা কু হলো বা অভ্যুত্থান হলো ৭ নভেম্বর, এবং খালেদ মোশাররফকে হত্যা করা সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধা ছিলেন, কমান্ডার ছিলেন, সেক্টর কমান্ডার। সিপাহী জনতার বিপ্লব, যেটিকে বিএনপি এই নামে অভিহিত করে, তারপরে তার নেতৃত্বে যে সামরিক শাসন জারি হলো, সেই সামরিক শাসনের সময় মার্শাল লতে যে একের পর এক মুক্তিযোদ্ধাদের বিচার করা হলো, প্রহসনের বিচার, সে বিষয়গুলো আমরা জানি। পরবর্তীতে আবার জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা, জেনারেল মঞ্জুরকে হত্যা করা, সবাই তো মুক্তিযোদ্ধা ছিলেন। এবং এই যে মুক্তিযোদ্ধাদেরকে একের পর এক হত্যা, একে অপরকে, নিঃসন্দেহে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে, একথা আমি স্বীকার করি। কিন্তু এই অংশটুকু পড়ে মনে হয় যে মুক্তিযুদ্ধের প্রতি মাহফুজ আলমের শ্রদ্ধা ভক্তির প্রকাশ পেল। অন্তত এ যাবৎকাল ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ৭১-কে ছাপিয়ে যেভাবে ৪৭-এর চেতনাকে স্থান দেওয়ার চেষ্টা করেছেন, গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন মাহফুজ আলমরা, ৭১-কে ছাপিয়ে ২৪-এর গণঅভ্যুত্থানকে যেভাবে ৭১-এর উপরে স্থান দেওয়ার চেষ্টা করেছেন, ৭১-এর মাধ্যমে অর্জিত ৭২-এর সংবিধানকে যেভাবে ছুঁড়ে ফেলার ঔদ্ধত্য দেখিয়েছেন, যেভাবে ৭১-এর মুক্তিযুদ্ধ যার নামে পরিচালিত হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছুঁড়ে ফেলার ঔদ্ধত্য দেখিয়েছেন, সেই সব জায়গা থেকে মাহফুজ আলমের এই কথাগুলো আমাদের জন্য একটু বিভ্রান্তিকর। তারপরেও ধরে নিলাম যে তার বোধোদয় হয়েছে ৭১-কে তিনি অনেক উপরে স্থান দিতে চাচ্ছেন। যদি সেটি হয়েই থাকে অবশ্যই ভালো, কিন্তু তার পরবর্তীতে আবার নানান ধরনের প্রশ্ন জাগে। যেমন গণভবনকে স্মৃতি জাদুঘর হিসেবে তৈরি করা হচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। ২৪-এ গণঅভ্যুত্থানকে আমরা কোনোভাবে খাটো হিসেবে দেখতে চাই না, কিন্তু অবশ্যই তার উপরে ৭১-এর অবস্থান নিঃসন্দেহে। যাই হোক, ২৪-এর যে গণহত্যা, ২৪-এর যে গণঅভ্যুত্থান, সেগুলোকে নিয়ে স্মৃতিঘর, জাদুঘর হবে, আমাদের কোনো আপত্তি নেই, অবশ্যই ভালো। কিন্তু গণভবনের যে শত শত একর জমি এক জাদুঘরের নামে বরাদ্দ রাখা হচ্ছে, কি কারণে? এই এখতিয়ার সরকারকে কে দিয়েছে? আচ্ছা, তাও ভালো, গণভবনে একটা অংশ যদি স্মৃতি জাদুঘরের জন্য করা হতো, বরাদ্দ দেওয়া হতো, সেটি সবাই মেনে নিত। তারপর তর্কের খাতিরে ধরে নিলাম যে ঠিক আছে, করুন, সমস্যা নেই। কিন্তু ২৪-এর স্মৃতি রক্ষণ করতে গিয়ে আপনি পুরো শত শত একর জমি
বরাদ্দ দিয়ে স্মৃতি জাদুঘর করবেন, আর ৭১-এর সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর, যেটি ৩২ নম্বর ধানমন্ডির, সেটি যে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, সেটি তো পুনঃসংরক্ষণের বিষয়ে কোনো কথা নেই মাহফুজ আলমদের। এবং ১৫ই আগস্ট পালন করতে দিবেন না, তার বদলে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে লুঙ্গি ডান্স দেওয়া হয় প্রকাশ্যে, এই আলামতগুলোও তো নিশ্চয়ই ভালো নয়। যাই হোক, মাহফুজ আলম তার স্ট্যাটাসে বলছেন, বাম ও ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে সরকারে নিজেদের শরিকানা নিশ্চিত না করতে পেরে উন্মত্ত হয়ে গেছেন। খুবই সিগনিফিক্যান্ট একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, তাদের উন্মত্ততা, বিপ্লবী জোশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে। আসলে কি তাই? সত্যিই তাই। যারা এই সরকারের স্টেক হোল্ডার হিসেবে এই সরকার উপদেষ্টা পরিষদে ঢুকতে পারেন, যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিরা, এই জন্য তারা উন্মত্ত হয়ে গেছেন। মাহফুজ আলম ডান বাম বলতে কাদের ইঙ্গিত করেছেন তা আমরা বেশ বুঝতেই পারছি। নিঃসন্দেহের মধ্যে বিএনপি রয়েছে, নিঃসন্দেহের মধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি বা অন্যান্য বাম দলগুলো রয়েছে, তাদের কথা উল্লেখ করছেন। কিন্তু তারা এই সরকারের শরিকানা না পেয়ে কতটা উন্মত্ত হয়ে গেছেন তার ব্যাখ্যা ভালো দিতে পারবেন মাহফুজ আলম নিজেই। কিন্তু যে কথাটা বলতে চাচ্ছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, এটা তো ওপেন সিক্রেট। এবং রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের মতামত এ পর্যন্ত খুব একটা নেওয়া হয়নি, তাদের সাথে বসার প্রয়োজন মনে করেনি। শুধুমাত্র ফর্মালিটিস মেনটেন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২-১বার বসেছে, এই তো। কিন্তু এই দূরত্ব সৃষ্টি করল কারা? যারা এই সরকারের শরিকানা হিসেবে রয়েছে অথবা পেছন থেকে সরকারকে অঙ্গুলি হেলনের মাধ্যমে দিক নির্দেশনা দিচ্ছে, সরকার সেভাবে পরিচালিত হচ্ছে, তাদেরই তো একটি অংশ মাহফুজ আলম। মাহফুজ আলম নিজেও সরকারের পার্ট। তাহলে আমরা কি বলবো যে মাহফুজ আলম বা অন্য যারা সরকারকে নেতৃত্ব দিচ্ছে বা পেছন থেকে নানান ক্রিয়ানকের ভূমিকা পালন করছে নানানভাবে, তারা যদি সরকারের স্টেক হোল্ডার হতে না পারতো বা সরকারের পার্ট হতে না পারতো, তারাও উন্মত্ত হয়ে যেত? হতো তো, স্বাভাবিক কথা। তাহলে সমস্যাটা কোথায়? অন্যরা কেউ যদি উন্মাদ হয়ে থাকে? মাহফুজ আলম বলছেন, আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি, আমরা শিখেছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টাও করছি, আমরা আরও চেষ্টা করব সবাইকে নিয়ে এগোনোর। কিন্তু হঠকারিতা এবং ছাত্রদের অন্যায্যতার চেষ্টা এই জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। অনেক মিত্র হঠকারিতা করছে। কারা করছে? সেই তো বিএনপি কিংবা বাম কিছু দলকে ইঙ্গিত করছে, এই তো। তাহলে ছাত্র আর সঠিক পথে আছে, কিন্তু ছাত্রদের বিভিন্ন ক্ষেত্রে যে উদ্ধত্তপূর্ণ আচরণ, তার কারণে ২৪শে গণঅভ্যুত্থানে যে মানুষগুলোর একটি অংশ যারা রাজপথে ছিলেন, তারা যে ইউটার্ন নিয়েছে, তারা যে সরকারের বিরুদ্ধে কথা বলছে, তারা যে আওয়ামী লীগের প্রতি আস্তে আস্তে নমনীয় হয়ে উঠছে, কেন এটি হচ্ছে? মাহফুজ আলম কি সেটা বিবেচনা করে দেখেছেন? মাহফুজ আলমরা কি সেই বিষয়টি বুঝতে পারছেন না? এবং তিনি বলছেন যে গণশত্রুদের আবার ডেকে নিয়ে আসার এক ধরনের চক্রান্ত চলছে, নানানভাবে বলার চেষ্টা করছেন। তাদেরকে সুযোগ করে দিচ্ছে কারা? শেষ পর্যায়ে তিনি বলছেন, ৫ আগস্টের সকলের মতো ঐক্যবদ্ধ হওয়ার দিকে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি করবে এবারে সাংগঠনিকভাবে গড়ে ওঠা একটা যে রাজনৈতিক শক্তি, সেটাকে ইঙ্গিত করেছেন। যেভাবে রাজনৈতিক শক্তিটি গড়ে উঠতে যাচ্ছে, সেটাও অনেকখানি ভুল পথের মধ্যে দিয়ে যাচ্ছে, আপাতত সেটুকু বললাম। অতএব মাহফুজ আলমের এই বক্তব্য নানানভাবে আমাদের কাছে বিতর্কিত। মানে তিনি একটা খেলা চেষ্টা করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে, যেটা আমরা বুঝতে পারছি ৭১কে স্বীকার করে নিচ্ছেন, আবার ৭১ বিরোধী বা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে কথা বলার চেষ্টা করছেন। বেশ রহস্যজনক। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।